বড় জটিল পরিস্থিতিতে পড়ে গেছি এই কানাডাতে এসে। ওই যে টাইম ল্যাপস আছে না, টাইম ল্যাপস না, মানে টাইম ডিফারেন্স। তো রাত 12:30টার দিকে ঘুমাতে গেলাম, তো ঘুম আসলো 5:30টায়, মানে এখানকার যে 5:30 তখন ভেঙে গেল। তো ঘুম ভেঙে গেলে কি আর করি, সবাই তো ঘুমাচ্ছে, আমি এখন হাত মুখ টুক ধুয়ে একটা বড় মগে কফি বানিয়ে নিজেই চতুর্দিকে রাত তো নিজেই তৈরি করে চিন্তা করলাম কি আর করা যায়, এখন তো আর ঘুম আসবে না। বাংলাদেশে এখন কয়টা বাজে? 3:20-21, আর এখানে এখন কিন্তু 6:21 বাজে, এখনও চতুর্দিকে অন্ধকার। চিন্তা করলাম কাম নাই কাজ নাই, বেকার মানুষ, তাই না, করি আর কি, যে কাম ভালো পারি সেটাই করি, ভিডিও বানানো। অতএব চিন্তা করলাম যে আর বসে থেকে লাভটা কি, এই ইয়েতে চলে আসছি গ্যারেজে। তো ঘর থেকে বের হয়ে গ্যারেজে আসতে গিয়ে দেখি ও ভাই, বরফ, মানে পেঁজা তুলোর মতো ঝিরঝির বরফ পড়ে। কি পেকুলিয়ার দেশ বাংলাদেশে, গরমে মানুষ ফ্যানে বাসে না এখন, আর এখানে এখনও বরফ পড়ে। তাহলে কি করা, ওই বরফের মধ্যে যে জ্যাকেট গায়ে দেয় না, ওই একখান গায়ে দিলাম। ধুয়েটার পরেও ওই আবার এসে এই গ্যারেজের মধ্যে ঢুকছি। তো সিগারেট টানা লাগে, মেইন ঘরে তো টানা যায় না, নিষিদ্ধ আছে। এখন নিষিদ্ধ, এখানে আইন অমান্য খুবই কঠিন অপরাধ। তো ওই যে শব্দ আপনারা শুনছেন, ওইটা বস্তুত ওই গ্যারেজের মধ্যে একটা আছে, হিটার আছে, ওই হিটার চালিয়ে দিয়েছে। গরম হোক, গরমের মধ্যে আস্তে ধীরে একটা জুৎসই ভিডিও কি বানানো যায় এটা খুঁজতে লাগলাম অবশেষে। এবং না চাইতেই বৃষ্টি, কঠিন একটা সাবজেক্ট একেবারে সামনেই চলে আসলো, যে জরিমানা নিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠালো বাংলাদেশে। জরিমানা নিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। তার মানে বাংলাদেশের পাবলিক কোনো একটা দেশে গেছিলো, সেখানে সেই দেশ তো তাদেরকে ঢুকতে দেয়ই নাই, উল্টে তাদের পকেট থেকে জরিমানা নিয়েছে, এবং তারপরে পাশায় 2টা লাথি দিয়েছে, নাকি ঘাট ধাক্কা দিয়েছে কে জানে। তো এখন বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। যুৎসই সাবজেক্ট কন্টেন্ট ভিডিও বানানো তো যায় নাকি। তো কী আর করি, চতুর্দিকে শুনশান নীরবতা, খালি ওই শোষো আওয়াজ পাওয়া যায় হিটারের। আর আমি বসে না দাঁড়িয়ে। এখানে চেয়ার টেয়ারও নাই, ওই গতবার যখন আসছিলাম চেয়ার টেয়ার রেডি করেছিলাম, এখন এখানে করে বাড়ি নাই, হাঁটি আর ভিডিও বানাই। ওই যে শব্দ পাচ্ছেন। পিকুলিয়ার দেশ, 6 মাস যদি এরকম কঠিন শীত থাকে, তার মধ্যে যদি 5 মাসই বরফ থাকে, ভাই এই দেশে কীভাবে মানুষ বাস করে? আর তারপরেও যারা বাস করে ইটসোকে, ওই আলাস্কা উত্তর মেরুর কাছে এস্কিমোরা বরফের ঘরের মধ্যে বাস করে না। কিন্তু কথা হচ্ছে তারা তো ওইখানে born and brought up, right? And that's why they have no problem to live in that environment. But we are not born here. We are born in a tropical country, so it's very hard for us to live in this type of environment. এরপরেও বাংলাদেশের লোকজন দেখি নানা কায়দা এই কানাডাতে আসতে চায়, এবং যে কারণে কানাডায় আসে, ওই যে ভ্রমণের কথা বলে, তাই না, তো সেইটা না করে তারা তো এখানে অ্যাসাইলাম সিক করে। বাংলাদেশে বলে, মানে অ্যাসাইলামের সময় কি বলে, বাংলাদেশে তার জীবন অত্যন্ত সঙ্গীন, অত্যন্ত রিস্কি। হুদা বোগাস কথা, মিথ্যা কথা, কেউ তার জীবনে কোনো রিস্ক তৈরি করে নাই। দেখবেন যে অনেকে আছে হুজুর টাইপের, আমি জানি না এদেরকে এই কানাডা একসময় ভিসাও বা দিত কেন, এখন অবশ্য দেয় না। তো এই সমস্ত লোকজন এসেও কিন্তু বলতো যে হুজুররা তার জীবনের উপর রিস্ক আনান করছে, তাকে পাইলেই হত্যা করে ফেলবে, মানে মিথ্যা কথা। আর কানাডা মনে হয় তখন এদেরকে আশ্রয় দিতে তো লোকজন কম না, অনেক লোক লাগে তো। কিন্তু সমস্যা হচ্ছে যে কানাডা আবার এমন একটা পিকুলিয়ার দেশ, এখানে হ্যাঁ লোক লাগে ঠিকই আছে, কিন্তু অবকাঠামোগত যে সুবিধা, মানে চাকরি বাকরির যে সুবিধা, সেটা তো এখানে অল্প লোককেই প্রোভাইড করতে পারে। হঠাৎ করে যদি 50 লোক 1 কোটি লোক চলে আসে, এমনকি 5 লক্ষ লোকও যদি চলে আসে, তাহলেও কিন্তু বিপদ, সে কাজ পাবে না, থাকার জায়গার অভাব। এবং সেই ঘটনাটা কিন্তু কানাডায় এই গত কয়েক বছর ঘটছিল। এখন ভীষণ রেস্ট্রিক্ট করে দিয়েছে, এখন আর বাংলাদেশের মানুষদেরকে আর ভিসা টিসা দেয় না। তো
কোন সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো বলে শুরু করছিলাম, কিন্তু কোন সাবজেক্টে চলে গেলাম। যাই হোক, এটাও গুরুত্বপূর্ণ মানুষের জানা। এবং এই যে আমি যে আসি, এখানে থাকি, তাই না, আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ভাই নিজের দেশে ওই যে বলে না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, নিজের জন্মভূমিকে গড়ে তোলা উচিত এবং সেখানে সুন্দর জীবনযাপন করা উচিত, কারণ সেখানেই প্রকৃত মান, ইজ্জত, সম্মান এগুলো পাওয়া যায়। এই কানাডা আমার কাছে অনেকটা রেসিস্ট টাইপের কান্ট্রি মনে হয়, অনেকটা। এখানে অরিজিনাল সাদা যে আছে না জনগোষ্ঠী, এরা কিন্তু ইমিগ্রেন্টদের আগে হয়তো তেমন কিছু মনে করতো না, বাট এখন কিন্তু এরকম ভালো চোখে দেখে না। নানা কায়দা নানা সময় কিন্তু সুযোগ পাইলেই হালকা টাইপের বেইজ্জতি করা বা অপমান করার চেষ্টা করে। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশ থেকে পড়াশোনা করে এই কানাডায় এসে আপনি ব্লু কালার জব আপনি পাবেনই না। যদি পেয়ে থাকে তাহলে শতকরা 5 জন, 3-4টা 5 জন হয়তো পেয়ে থাকতে পারে, আর বাকিরা কিন্তু পায় না। তারা তখন অড জব করতে বাধ্য হয়, ওই যে কফি শপে, নইলে ওয়ালমার্টে। কফি শপ, ওয়ালমার্টে তাও সেখানে রেফারেল ছাড়া চাকরি হয় না। আর বাকি যারা আছে ফ্যাক্টরি এখানে ওখানে ওই যে ক্যাশে করে, অনেকে চাকরি পায়, অনেকে পায় না। এখানে এখনও ওই যে সোশ্যাল বেনিফিটটা আছে, চাকরি না থাকলেও কিছু টাকা দেয়, সেটার উপরে ভরসা করে অনেকে চলে। অধিকাংশ মানুষ ক্যাশে চাকরি করতে বাধ্য হয়, আর মানে খুবই অড জবগুলো তাদেরকে করতে হয়। আর স্বাভাবিকভাবে যত কথাই বলেন না কেন, ওই যে বলে না যে এই দেশে কাজকে কেউ ডিসক্রিমিনেট করে না, তা করে না, ঠিকই আছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি আদতেই কেউ করে না। এখানে যারা অড জব করে আর যারা ব্লু কালার জব করে, মানসিক দিক দিয়ে একটা তো দূরত্ব তৈরি থাকেই, তাই না? সো আমি জানি না যে পরিশ্রম এই কানাডায় এসে মানুষ করে এবং বাঁচার জন্য চেষ্টা করে এই বিরূপ পরিবেশে, এই একই পরিশ্রম, একই মানসিকতা নিয়ে বাংলাদেশে বা নিজের দেশে থাকলে তো ইজ্জত নিয়ে বাঁচা যায়, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের দেশকে ধ্বংস করে ফেলছে তাদের ধর্মীয় আইডিওলজি দিয়ে। আমি বারবার কিন্তু এই বক্তব্যটা দেই যে বাংলাদেশের মানুষ অত্যন্ত স্বেচ্ছায়, সুকৌশলে, একেবারে মনে হয় যে মেটিকুলাস ডিজাইন করে নিজেদের দেশকে ধ্বংস করে ফেলছে তাদের ধর্মীয় আদর্শ দিয়ে। অর্থাৎ তারা মনে করে যে তাদের ধর্মীয় আদর্শ, ইসলামী যে দর্শন, ফিলোসফি, দ্যাটস দ্য মোস্ট পারফেক্ট সিস্টেম অব লাইফ। এবং এই জন্য আবার গর্ব করে বলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ও ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, যা নাকি একটা দেশের সমাজকে কোনোভাবেই সামনে আগাতে দেয় না। অ্যান্ড দ্যাটস ওয়াই মেবি ইটস কল্ড দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো বাংলাদেশের অবস্থা তো তাই, মুখ দিয়েছেন যিনি হার দিবেন তিনি, তাই না? মাঝখানে বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিংয়ের বেশ ভালো কার্যক্রম ছিল, কিন্তু গত 15-20 বছর ধরে বাংলাদেশে কেউ ফ্যামিলি প্ল্যানিং এমনি পার্সোনাল লেভেলে কিছু কিছু করে, মানে যারা একটু চাকরি বাকরি করে, ঢাকা শহরে থাকে, তারা তো বুঝতেই পারে যে একাধিক মানে 3-4টা সন্তান নিলে তার কী সমস্যা। যে কারণে বস্তুত তারা অনেকেই আছে যারা হয়তো 1টা বা 2টায় সীমাবদ্ধ রাখে, বাট গাঁও গ্রামে কিন্তু সীমাবদ্ধ রাখে না। আর হুজুর শ্রেণীর মানুষ তো একেবারেই এটা রাখে না, কারণ হুজুর শ্রেণীর লোকজনরা তো ওই অন্যের উপরে পরজীবীর মতো খায়, তাই না? অর্থাৎ তারা কিন্তু খুব সুন্দরভাবে বলে, এবং এই জন্যই তারা বলে মুখ দিয়েছেন যিনি হার দিবেন তিনি, কারণ তারা তো আসলে কাজ করে না। বেসিক্যালি এই হুজুর শ্রেণীর লোকজনেরা কী করে? ওয়াজ নসিহত করে, মসজিদে ইমামতি করে, তাই না? আর তখন সমাজের লোকজনই তো বস্তুত তাদেরকে খাওয়ায়, তাহলে কি তারা ওয়ান কাইন্ড অফ প্যারাসাইট না, পরজীবী না? এবং এটাকেই তারা আবার উদাহরণ হিসেবে দেখে, বলে যে কেন অমুক হুজুর, তার তো 10টা ছেলে মেয়ে, কই তাদের তো খাওয়ার কোনো অভাব হচ্ছে না, কিন্তু সে যে অন্যের উপরে পরজীবী হিসেবে খাচ্ছে, যেটা নাকি প্রচণ্ড অপমান করে একজন মানুষের জন্যে, সেইটা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেই সাবজেক্ট ম্যাটারের বাইরে, যদিও অবশ্য প্রাসঙ্গিক বক্তব্য চলে গেল অন্যদিকে, তাই না? তো বাংলাদেশে যেহেতু মুখ দিয়েছেন যিনি হার দিবেন তিনি ফর্মুলায় আদম সন্তানের প্রোডাকশন অনেক বেশি, স্বাভাবিকভাবে এই যুব সমাজের একটা বিশাল অংশের কোনো কাজ নাই।
আর যখনই তাদের কামকাজ না থাকে তখন তারা কিন্তু এই বাংলাদেশের বাইরে গিয়ে বৈধ অবৈধভাবে গিয়ে সেখানে তারা বৈধ অবৈধভাবে থাকতে চায়, বিশেষ করে অবৈধভাবে খুব বেশি থাকতে চায়। এবং সেই ঘটনাই এখানে ঘটছে যে মালয়েশিয়াতে গেছিলো প্রায় কত 200-300 মতো। এখানে এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কণ্ঠ ছিল, তো আমি চেপে দিলাম আর কি, ভাবেছিলাম যে আপনাদের কণ্ঠটা শোনাবো। তো এখন চিন্তা করলাম যে ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর দরকার নাই। বাট ওই যে পোলাপানগুলোরে দেখতেছেন ওই এখন বিমানে উঠবে, এখন বিমানে উঠবে মানে এরা ওই মালয়েশিয়াতে গেছিলো বা ট্যুরিস্ট ভিসায়। এখন ইমিগ্রেশনের যে লোকজন আছে তারা এদের চেহারা ছবি দেখে বিশ্বাস করে নাই যে এরা ট্যুরিস্ট হিসেবে বেড়াতে গেছে। বেসিক্যালি তারা বিশ্বাস করছে যে এই বাংলাদেশের লোকজন ওখানে গিয়ে তারা ট্যুরিস্ট ভিসার নাম করে যায়, গিয়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে কাজটা শুরু করে দেয়। এখন এই যে আপনারা এদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, তাই না, ইয়াং, তাই না? তো কী মনে হয় এরা কি আসলেই ট্যুরিস্ট হিসাবে ওখানে গেছে? এর 100 জনের মধ্যে হয়তো 5 থেকে 10 জন জেনুইন ট্যুরিস্ট হিসেবে হয়তো গেছে, বাট বাকি 90 জনের ধান্দা ভিন্ন। আর ওই যে 5 থেকে 10% লোক যে ট্যুরিস্ট হিসাবে গেছে না, তাদেরও কিন্তু ধান্দা আছে। সেটা হলো কি, তারা ওই তাদের পাসপোর্টটা একটু ভারী করতে গেছে, যাতে করে পরে তারা ইউরোপ বা আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি দেশে আসতে পারে। এবং এসে ওই জায়গায় যে কিছু লোক ওখানে অবৈধভাবে থেকে ওখানে কাজ টাজ করবে না, ওই বাকিগুলা তারা পাসপোর্ট ভারী করতে গেছে যাতে করে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ইত্যাদি দেশে এসে যাতে করে অবৈধভাবে থাকা যায়। এখন বলেন যে এই মালয়েশিয়ার মতো একটা দেশ, এটা যে খুব বেশি বাংলাদেশের থেকে উন্নত তা কিন্তু না, খুব বেশি উন্নত না, হয়তো কিছুটা উন্নত। সেই মালয়েশিয়ার মতো দেশ যদি বাংলাদেশের মুমিন মুসলমানদের সাথে এরকম ট্রিট করে যে গেলে পরে কি করছে, তারা আটকিয়ে দিয়েছে, তারা বলছে তোরা তো বেড়াতে আসিস নাই, হুদাই মানে ঝামেলা করতে আসিস। এবং করেও তো। ওখানে কিছুদিন আগে ওই যে 35-36 জনের ওই যে আইএস জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করে পাশায় লাথি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাইছিল না। এখানে এই যে ছেলেফেলেগুলো দেখা যাচ্ছে, দেখবেন যে সবার মুখে ওই রকম দাড়ি মুবারক আর সুলুবুলু দেখেই বোঝা যায় যে এরা কী ধরনের আইডিওলজি এরা ধারণ করে। আর যদি ধারণ নাও করে, এরা খুব দ্রুত কিন্তু ওই চরমপন্থী আইডিওলজির দিকে ধাবিত হয়ে যায়। কারণ এদের মনে তো দৃঢ় বিশ্বাস ইসলাম ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড, ইসলাম কোরআন ইজ এ বুক অফ সায়েন্স, and so many people are attracted to Quran, and they are discovering lot of scientific theories from Quran. এই বিষয়গুলো তো তাদের মাথার মধ্যে আছে। এবং এই হেতু যখন এদেরকে আইএস অথবা তালেবান অথবা এই ধরনের ওই হিজবুত তাহরির ইত্যাদি দলের লোকজন এসে বুঝায়, মোটিভেট করে যায় তোমার জীবনের মেইন লক্ষ্য কি, এই পৃথিবীতে কি রঙ্গ তামাশা করা নাকি না পরজগতে যাতে ওই পুলসিরাত পার হয়ে তুমি ওই বেহেশতে যাইতে পারো, কোনটা? তো বলে বেহেশতে যাইতে পারে। তখন বলে যে তো এইভাবে বাইরে বিদেশে কাজকাম করতেছে ইটসকে, কিন্তু এইভাবে তো পাওয়া যাবে না, জিহাদ করতে হবে, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই দে বিকাম jihadists very soon, because this type of people are not so much educated, and that's why they can be motivated anytime. আমি নিজেই এদেরকে ভয়ঙ্কর রকমভাবে মোটিভেট করে জঙ্গি বানাতে পারি, আমি পারি, কারণ আমি তো ইসলাম জানি। আমি ইসলামের তো রন্ধ্রে রন্ধ্রে কোথায় কী আছে এগুলো জানি, তাই না? আমি যদি ইচ্ছা করি যে আমি এদেরকে এইগুলা মানে মোটিভেট করে ওই ওরা মানে ওই ওই যে যেটা বললাম আর কি, আমি পারি এদেরকে খুব ইজিলি পারি। কিন্তু আমি তো আসলে চাই যে এরা আলোকিত হোক, এরা অন্ধকার রাস্তায় যাবে কেন? আর এই যে এখন এই যে মালয়েশিয়াতে গেল, চিন্তা করে দেখেন, ওদের দেশের পেপারে বা মিডিয়াতে খবরগুলো দিবে না, খবরগুলো তো দিবে যে বাংলাদেশের এতগুলো লোককে এইগুলো করা হয়েছে, তা সারা পৃথিবী জানবে, তাই না? তো বাংলাদেশের মুখ উজ্জ্বল এরা কিভাবে করছে দেখছেন, যে ইসলামিক আইডিওলজি দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি ফর্মুলায় অতিরিক্ত আদম সন্তান উৎপাদন করছে। অতঃপর তাদের কিন্তু ওই আল্লাহ কিন্তু তাদের মুখে খাবার দেয় না, যেহেতু তারা চাকরি বাকরি পায় না। দ্যাটস ওয়াই they desperately try to escape from Bangladesh and to go any country in the world just to live there either legally or illegally. এতে করে বাংলাদেশের ভাবমূর্তির কী অবস্থা হয়, কিন্তু they don't care. এরা কিন্তু দেশের ভাবমূর্তিটি তিনি এত না, মাথা ঘামায় না।
আবার দেখবেন যে এদের মতো ফুলাফ হয় না। আবার কিছুদিন আগে ওই যে কী করলো, আন্দোলন করলো, তাই না, দেশের সার্বভৌমত্ব রক্ষার নাম দিয়ে, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলো রক্ষার নাম দিয়ে, তাই না। তো এখন এরা যে এইভাবে অবৈধভাবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে থাকতে চায় এবং এদের পাশে লাথি দিয়ে এবং জরিমানা করে ঘাট ধাক্কা দিয়ে ফেরত পাঠায়, ভাই তখন স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায় যায়, আত্মমর্যাদা কোথায় যায়? আর আমাদের মতো লোক, আমরা যারা এই দেশ বিদেশে ঘুরে, কোনো দেশে ইল্লিগাল থাকার চেষ্টা করি না, আমরাও তো ভাই এদের কারণে এই পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টে, ইমিগ্রেশনে গিয়ে অনেক অযাচিত আউলফাউল প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই না। তো কী আর বলবো, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।